আচ্ছা আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? রেসপন্স করো সবাই, দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, তো তোমাদের তো এই কোশ্চেনগুলো নিয়ে আজকে একটু আলোচনা করে দিই। হ্যাঁ, আচ্ছা দেখো, ফার্স্ট কোশ্চেন, এগুলো দেখো ম্যাক্সিমামগুলোই সব ইলেকট্রনিক্স থেকে আছে। হ্যাঁ, তো দেখা যাক কতগুলো কি হয়। প্রথমে দেখো আছে, ইন আ কমন বেস অ্যাম্পলিফায়ার, কমন বেস অ্যাম্পলিফায়ার দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দ্য ইনপুট সিগন্যাল ভোল্টেজ অ্যান্ড আউটপুট ভোল্টেজ ইজ। আচ্ছা, কেউ বলতে পারবে? যে কেউ আনমিউট করে বলো। আচ্ছা, কি কি অ্যাম্পলিফায়ার আছে আমাদের? তিনটে আছে, তাই তো? সিবি, সিসি, সিই, জানা আছে তো? একটা কমন বেস অ্যাম্পলিফায়ার, সবাই একটু রেসপন্স করবে, হ্যাঁ, না হলে ঠিক হয় না। আচ্ছা, তিনটে অ্যাম্পলিফায়ার আছে, কমন বেস, কমন কালেক্টর আর কমন এমিটার। এই তিনটেরই কি হয়, তিনটে আলাদা কেস দেখতে পাই আমরা, তাই না? কমন বেসে কি হয়, বেসটাকে আমরা কমন করি, কমন কালেক্টরে কালেক্টরটাকে কমন করি, কমন এমিটারে এমিটারটাকে কমন করি। আচ্ছা, কোনটা এমিটার, কোনটা কালেক্টর, কোনটা বেস সবার জানা আছে? আর একটু রেসপন্স করো। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, জানা আছে, তাই তো? আচ্ছা, তো সিই অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা শুধু দেখতে পাই যে 180 ডিগ্রি ফেজ শিফট হয়, বাট বাকি এই দুটোর ক্ষেত্রে কিন্তু কোনো ফেজ শিফট হয় না। সিবি আর সিসির ক্ষেত্রে আমরা দেখি যে 0 ফেজ শিফট হয়। এটা কেন দেখো একটু বলে দিই। দেখো, কমন বেস বা কমন কালেক্টর, এই দুটোর ক্ষেত্রে আমরা যদি ইনপুট ভোল্টেজটাকে, মানে ইনপুট ভোল্টেজ বলতে আমরা তো এখানে অ্যাম্পলিফায়ার বলতে একটা ইনপুট এসি সিগন্যাল দিই, আমরা একটা ইনপুটে এসি সিগন্যাল দিই, তার রেসপেক্টে সেটাকে আমরা অ্যাম্পলিফাই করি আউটপুটে, তাই তো? তো এই সিবি বা সিসি দুটোর ক্ষেত্রেই দেখি, ইফ উই ইনক্রিজ ইনপুট সিগন্যাল, মানে ইনপুট সিগন্যাল ভোল্টেজটাকে যদি আমরা ইনক্রিজ করতে থাকি, আউটপুট সিগন্যাল ভোল্টেজটাও ইনক্রিজ করে। বাট ইন সিই অ্যাম্পলিফায়ার এটা ডিফারেন্ট হয়। কেন ডিফারেন্ট হয়? আচ্ছা, কেউ বলতে পারবেন? আমি বলবো, এটা একটু বলে দিই। দেখো, সিই অ্যাম্পলিফায়ার যখন হয় তখন কি হয়, এক্ষেত্রে কিরকম হয় দেখতে সি অ্যাম্পলিফায়ারটা? আমি সি এর কেসটা বলছি, এটা কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল তোমার 0, কারণ এটা আছে কি সিবি, কমন বেস অ্যাম্পলিফায়ার। তো একমাত্র সিই এর ক্ষেত্রে, মানে কমন এমিটারের ক্ষেত্রে 180 ডিগ্রি ফেজ শিফট দেখা যায়। এটা কেন দেখা যায় আমি একটু বলে দিচ্ছি, কারণ পরে তো এই কোশ্চেনটাও আসতে পারে যে সিতে কোনটাতে দেখা যায়, তো এটা একটু বুঝে রাখা ভালো। তো এটা দেখো, সি এর ক্ষেত্রে কি হয়, এমিটারটাকে আমরা কমন করি, আর উইথ রেসপেক্ট টু বেস আমরা কি করি, এখানে একটা ইনপুট সিগন্যাল দিই, এখানে একটা ইনপুট সিগন্যাল দিই। আর ইনপুট তো আমরা জানি সব সময় যে ফরওয়ার্ড বায়াসে থাকে, আর আউটপুট আমাদের রিভার্স বায়াসে থাকে। আচ্ছা, আমার আঁকাটা একটু মানে কি বলবো, এপাশ ওপাশ হবে, যাই হোক বুঝতে পারবে আশা করি। দেখো, এরকম অনেকটা হয়, তাই তো সি অ্যাম্পলিফায়ার। তো এক্ষেত্রে কি হয়, যখন ধরো আমাদের ইনপুটটা বাড়ছে, মানে এইখানে আমরা যে ইনপুট সিগন্যালটা দিয়েছি সেটা ইনক্রিজ করছে, ভি ইনপুট ইনক্রিজ করছে, তো অবভিয়াসলি এখানের কারেন্টটা ইনক্রিজ করবে, মানে আমরা বলতে পারি আইবি ইনক্রিজ করবে। আইবি মানে এখানে স্মল আইবি, এসি পার্ট অফ দ্য কারেন্ট, অ্যান্ড ইফ আইবি ইনক্রিজেস দেন আইসি উইল অলসো ইনক্রিজ। কেন? কারণ আইসি ইকুয়ালস টু কি, বিটা আইবি, জানা আছে তো সবার, আইসি ইকুয়ালস টু বিটা আইবি। তাহলে যদি আইবি ইনক্রিজ করে, আইসি ইনক্রিজ করবে, সিমিলারলি কি হবে, আইসি আর সি ইনক্রিজ করবে। তাহলে আমরা কি জানি, ভি আউটপুট ইকুয়ালস টু ভি সিসি মাইনাস আইসিআরসি। তাহলে দেখো, এই আইসিআরসি যদি ইনক্রিজ করে, অবভিয়াসলি আমার ভি আউটপুট কি হবে, কমবে। তার মানে ভি ইনপুট যখন আমার বাড়ছে, ভি আউটপুট ডিক্রিজ করছে, তার মানে 180 ডিগ্রি ফেজ শিফটে আছে। ঠিক আছে, তাহলে একমাত্র সি এর ক্ষেত্রেই আমরা 180 ডিগ্রি ফেজ শিফট দেখতে পাই। বাট ইন কেস অফ সিবি অর সিসি, এগুলোর ক্ষেত্রে কি হয়, 0 ফেজ শিফট, মানে সেম পজিশনে থাকে, মানে সেম হয় আর কি। যদি ইনপুট বাড়ে আউটপুট বাড়বে। কেন? কারণ এক্ষেত্রে ইনপুটে আমরা নেগেটিভ সিগন্যাল দিই সিবির ক্ষেত্রে, তার মানে ইনপুটটা যদি আমার পজিটিভে থাকে, প্লাসে থাকে, তাহলে কি হবে, বেসিক্যালি এর নেগেটিভ ভ্যালুটা কমছে, নেগেটিভ ভ্যালু কমছে মানে আইসিআরসি কমছে, আইসিআইসি কমছে মানে ভি আউটপুট বাড়ছে।
তাহলে এইভাবে কি হয়, সিবির ক্ষেত্রে এটা জিরো ফেজ শিফট দেখা যায়, মানে একটা কমলে আরেকটা কমবে, একটা বাড়লে আরেকটা বাড়বে। বাট সিই এর ক্ষেত্রে যদি ভি ইনপুট কমে ভি আউটপুট বাড়বে, ভি ইনপুট বাড়লে ভি আউটপুট কমবে, মানে 180 ডিগ্রি ফেজ শিফট দেখা যায়। তাহলে আমার এখানে কি অ্যানসারটা হবে, কমন বেস অ্যাম্পলিফায়ার আছে মানে কি সিবি অ্যাম্পলিফায়ার আছে, তার মানে এটা আমার জিরো ফেজ শিফট, তাই তো? আচ্ছা, বোঝা গেল সবার? কারো কোনো ডাউট? না ম্যাম। বুঝতে পারছো তো? না বুঝতে পারলে বলবে, হ্যাঁ। আচ্ছা চলো, এর পরের কোশ্চেন ছিল এলইডি। এলইডি ইজ এ পিএন জাংশন ডায়োড হুইচ ইজ, আচ্ছা এলইডি, এলইডির ফুল ফর্ম কি, কে বলবে? যে কেউ একজন বলো দেখি। লাইট এমিটিং ডায়োড। আচ্ছা, তো কি হয় এখানে, ফরওয়ার্ড বায়াসিং এ থাকে না রিভার্স বায়াসিং এ? মেইনলি কি হয়, এটা লাইটটা কিভাবে এমিট করে, কেন করে? আচ্ছা দেখো, এলইডির ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াসিং ইউজ করা হয়। আচ্ছা, আমরা ধরো পিএন জাংশন ডায়োড, ধরো পিএন জাংশন ডায়োড আমরা পড়েছি সবাই, একটা পি সাইড থাকে একটা এন সাইড থাকে। পি সাইডে মেজরিটি ক্যারিয়ার কে? পি সাইডের মেজরিটি ক্যারিয়ার হোল। একদম ঠিক, ভেরি গুড। আচ্ছা, আর মাইনরিটি ইলেকট্রন, রাইট, মাইনরিটি ইলেকট্রন। আচ্ছা, এন সাইডের মেজরিটি কে? উল্টোটা, ইলেকট্রন, রাইট, মাইনরিটি কে আমার হোল। আচ্ছা ধরো এরপর এটাকে আমি ফরওয়ার্ড বায়াসিং এ দিয়ে দিয়েছি। তাহলে ফরওয়ার্ড বায়াসিং এ দেওয়া আছে মানে কি, পি সাইড থেকে এন সাইডের দিকে হোল যাচ্ছে, এন সাইড থেকে পি সাইডের দিকে ইলেকট্রন যাচ্ছে, এদের কোনো প্রবলেম নেই। কিন্তু তার সাথে সাথে কি হয়, এখানে তো আমার মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রনগুলোও আছে, আবার এখানে মাইনরিটি ক্যারিয়ার হোলগুলোও আছে, এগুলোও তো যাতায়াত করছে, এই জাংশনের মধ্যে দিয়ে তো এগুলোও যাতায়াত করছে। যেমন ভাবে মেজরিটি ক্যারিয়ার যাচ্ছে, সেইভাবে মাইনরিটি ক্যারিয়ারও ট্রান্সমিট করছে জাংশনের থ্রু। তো এইভাবে কি হয়, যখন মাইনরিটি ক্যারিয়ারের কনসেন্ট্রেশনটা ধরো বাড়ছে, বা এই মাইনরিটি ক্যারিয়ার যখন এই বাউন্ডারির থ্রু যাতায়াত করছে, তখন এরা কি হয়, মেজরিটি ক্যারিয়ারের সাথে রিকম্বাইন করে। কেমন ভাবে, ধরো এখানে একটা ইলেকট্রন আছে আর এখানে একটা হোল আছে, তো এই ইলেকট্রন আর হোল কি হলো, রিকম্বাইন করে গেল, মানে কি একসাথে জুড়ে গেল, ইলেকট্রন আর হোল একসাথে রিকম্বাইন করে গেল। তো যখনই ইলেকট্রন আর হোল বা এরকম রিকম্বিনেশন হবে, তখনই কি হয়, একটা এনার্জি রিলিজড হয়, একটা এনার্জি বেরোয়। এই এনার্জিটা ফোটনের থ্রু বেরোয়, মানে এনার্জিটা কিভাবে বেরোয়, ফোটন এমিট হয়। সেই ফোটনটা আমরা, মানে সেই ফোটনটা দিচ্ছে এখানে, তার মানে এটা বেসিক্যালি ইলেকট্রোলুমিনেসেন্স হচ্ছে। তাহলে এলইডিটা বেসিক্যালি কিসে থাকবে, আমার ফরওয়ার্ড বায়াসিং এ থাকবে। তাহলে অ্যানসার কি হবে, এ, ফরওয়ার্ড বায়াসিং। দেখো বোঝা গেল ব্যাপারটা, এলইডিতে কিভাবে লাইটটা দিচ্ছে, মানে ডায়োডটা কিভাবে লাইট এমিট করছে। তাহলে ডিউ টু দ্য রিকম্বিনেশন, দ্য photons are produced due to the recombination between the electron and holes. বুঝতে পারা গেল তো? for the মাইনরিটি ক্যারিয়ার, মাইনরিটির সাথে মেজরিটির যে তোমার রিকম্বিনেশন হচ্ছে, মানে মেইনলি কি হচ্ছে এখানে দেখো, ধরো পি সাইডে আমার ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো ধরো যাতায়াত করছে, তখন এন সাইডে হোলের সাথে এই ইলেকট্রনগুলো, বা এন সাইডের ইলেকট্রনের সাথে পি সাইডের হোলগুলো রিকম্বাইন করলো, মানে এইভাবে আর কি বেসিক্যালি ইলেকট্রনের সাথে হোলের রিকম্বাইন হচ্ছে, বেসিক্যালি ডিউ টু দ্য মাইনরিটি ক্যারিয়ার মুভমেন্ট, মানে মাইনরিটিও মুভমেন্ট করছে, তার সাথে সাথে মেজরিটিও মুভমেন্ট করছে, এরকম করতে করতে এক সময় কি হয় যে দে রিকম্বাইন, দ্য মাইনরিটি ক্যারিয়ার্স রিকম্বাইন উইথ দ্য মেজরিটি ক্যারিয়ার্স, এইরকম হয় আর কি ব্যাপারটা। তো এইটা মানে আমি বলছি, মানে মাইনরিটি মেজরিটি দুটোর জন্যই রিকম্বিনেশনের জন্যই হচ্ছে নাকি, দুটোর জন্যই হচ্ছে, এই তো রিকম্বিনেশন, ডিউ টু দ্য রিকম্বিনেশন, ইলেকট্রন হোলের রিকম্বিনেশন। আচ্ছা, তাহলে এটা আমাদের হয়ে গেল কি ফরওয়ার্ড বায়াসিং এ। আচ্ছা, এর পরেরটা আমি দেখি, এইটা কে বলতে পারে দেখি, ইলেকট্রন কন্ডাকশন ইন সেমিকন্ডাক্টর টেকস প্লেস ডিউ টু, দেখি এটা বলা উচিত, both হবে, both electrons and holes। আচ্ছা, একজন বলেছে both electrons and holes, বাকি সবাই
আচ্ছা, ঠিকই বলেছো একদম। ইলেকট্রিক্যাল কন্ডাকশন ইন সেমিকন্ডাক্টর টেকস প্লেস ডিউ টু। তো দেখো সেমিকন্ডাক্টর মানে কি বেসিক্যালি, এটা তো পড়ে এসেছো, যেমন সিলিকন জার্মেনিয়াম মানে কি হয়, একটা এখানে আমার ভ্যালেন্স ব্যান্ড থাকে, একটা কন্ডাকশন ব্যান্ড থাকে। ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো যখন এনার্জি পেয়ে কন্ডাকশন ব্যান্ডে চলে যায় তখন এরা এখানে কেরিয়ার হিসেবে কাজ করে। আবার তখন ভ্যালেন্স ব্যান্ডে একটা ইলেকট্রনের অ্যাবসেন্স তৈরি হয়, অ্যাবসেন্স অফ ইলেকট্রন তৈরি হয়, সেটাকে আমরা হোল বলি। তাহলে ডিউ টু দেখো এই ফ্রি ইলেকট্রন আর হোল কেরিয়ারের জন্যই ডিউ টু সেমিকন্ডাক্টর কন্ডাকশন হচ্ছে, ডিউ টু দিস ফ্রি ইলেকট্রন হোলস কেরিয়ার, ইলেকট্রন ইন কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড হোলস ইন ভ্যালেন্স ব্যান্ড। তাহলে অবভিয়াসলি ঠিক বলেছো যে বলেছো বোথ ইলেকট্রনস অ্যান্ড হোলস। ঠিক, এটা নিয়ে আমি আর বেশি কিছু বললাম না, এটা একবারে তো সহজ জিনিস। আচ্ছা, এরপর আরেকটা জিনিস জেনার্ড ডায়োড। আচ্ছা, জেনার্ড ডায়োড সম্বন্ধে কি সবার জানা আছে? ম্যাম একটু বলে দিন আবার। আচ্ছা, আমি সেটা বলছি, মানে মেনলি এখানে তোমাদের কোশ্চেনটা দিয়েছে যেটা রেগুলেশন, ভোল্টেজ রেগুলেশন, তাই তো? আচ্ছা, এখানে দিয়েছে কি ভোল্টেজ রেগুলেশন কি করে হয়, কেন হয়, আমি একটু বলে দিই। মানে এটা কি হয় জানো তো, ধরো বললে যে কি করতে বেকার বলছেন, টাইম নষ্ট হচ্ছে, কিন্তু এগুলো জানা থাকলে তোমাদের পরে বুঝতে সুবিধে হবে। আচ্ছা, ভোল্টেজ রেগুলেশনটা কিভাবে হয় আমি একটু বলে দিই। রেগুলেশন ব্যাপারটা কি দেখো, জেনার ডায়োড কি হয়, জেনার ডায়োড সাধারণত জেনার ডায়োড এটা রিভার্স বায়াসিং এ কাজ করে। এখানে কি হয়, রিভার্স বায়াসিং। তো জেনার ডায়োডে দেখা যায় কি অনেকটা এই রকমের একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখা যায়। মানে কি, ধরো আমরা এই দিকে যদি আই প্লট করি আর এদিকে যদি ভোল্টেজ ভি প্লট করি, তো আমরা দেখতে পাবো কি কারেন্ট এরকম ভাবে এসে হঠাৎ করে প্রচুর বেড়ে গেল। এই জায়গাটাকে কি বলে, ব্রেকডাউন ভোল্টেজ, জেনার ব্রেকডাউন ভোল্টেজ ভিজেড। আঁকাটা একটু খারাপ হচ্ছে আমার, যাই হোক। তো দেখো তাহলে আমরা দেখতে পেলাম কি আপ টু ভিজেড পর্যন্ত তেমন ভাবে কিন্তু কারেন্ট ফ্লো করছে না, কিন্তু ভিজেড এর পরে হঠাৎ করেই দেখো কারেন্ট ফ্লোটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, বাট ভোল্টেজটা কিন্তু প্রায় কনস্ট্যান্ট থাকছে, তাই না? ভোল্টেজটা প্রায় কনস্ট্যান্ট থাকছে, কারেন্ট ফ্লোর উপর অতটা ডিপেন্ড করছে না, কিন্তু কারেন্ট ফ্লোটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে। এটাই আমরা ভোল্টেজ রেগুলেটর হিসাবে কাজ করাতে পারি। কিভাবে পারি, ধরো আমার এখানে একটা সোর্স আছে। আচ্ছা, সবাই শুনছো তো? বোরিং লাগছে না তো? আচ্ছা আচ্ছা, বোরিং লাগলেও বলবে। দেখো সোর্স আছে ধরো, তো এই সোর্সের ধরো এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ। তো দেখো ধরো আমার একটা এলইডি কানেক্ট করা আছে, এরকম করে আমার একটা রেজিস্ট্যান্স আছে আর এরকম করে আমার একটা এলইডি কানেক্ট করা আছে, আমি ধরছি আর কি, এইখানে একটা ধরো যাই হোক একটা এলইডি কানেক্ট করা আছে। তো দেখো এই সোর্সটা আমার অতটা রিলায়েবল সোর্স নয়, মানে কি এই সোর্সটার ভোল্টেজ 1 ভোল্ট থেকে 6 ভোল্ট পর্যন্ত যা খুশি হতে পারে, বাট এই যে এলইডিটা এ কিন্তু 3 ভোল্টের বেশি সহ্য করতে পারে না। 3 ভোল্টের বেশি ভোল্টেজ হয়ে গেলে এলইডিটা পুড়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা এর প্যারালালে একটা জেনার ডায়োডকে কানেক্ট করে দেব। কিরকম ভাবে কানেক্ট করব, এইভাবে নিয়ে এসে এইখানে আমরা একটা প্যারালালে একটা জেনার ডায়োডকে কানেক্ট করে দেব। জেনার ডায়োডের সিম্বলটা এরকম ভাবে ডিনোট করা হয়, এরকম ভাবে একটা জেনার ডায়োডকে দেখো, যেটা জেনার ডায়োড ধরো এর প্যারালালে কানেক্ট করে দিলাম। আর একটু ছবিটা ভালো করে আঁকি, এই ধরো এই রকম অনেকটা। আচ্ছা, এটা দেখো এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ, জেনার ডায়োডের এদিকটা নেগেটিভ এদিকটা পজিটিভ, মানে দেখো ব্যাপারটা এটাকে কিন্তু আমরা রিভার্স বায়াসে দিয়ে দিয়েছি, জেনার ডায়োডটাকে রিভার্স বায়াসে কানেক্ট করে দিয়েছি। তো এরপর কি হচ্ছে দেখো ব্যাপারটা, ধরো আমার এই সোর্স ভোল্টেজটা 3 ভোল্টের থেকে কম, সোর্স ভোল্টেজটা ভোল্টেজ অফ সোর্স ধরো 3 ভোল্টের থেকে কম, 3 ভোল্টের থেকে কম। তাহলে তখন কি হচ্ছে দেখো, মানে ধরো জেনার ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ আমার 3 ভোল্ট আমরা রেখেছি,
তাহলে ভিজেড রেখেছি ধরো 3 ভোল্ট বা 3 ভোল্টের থেকে সামান্য কম, ধরো 2.99 সামথিং এরকম ভোল্ট রেখেছি জেনার ব্রেকডাউন ভোল্টেজ, ঠিক আছে। তাহলে এর জেনার ব্রেকডাউন ভোল্টেজ আমরা কত রেখেছি, 3 ভোল্ট বা তার থেকে সামান্য কম রেখেছি, ঠিক আছে। আর এ 3 ভোল্ট পর্যন্ত সহ্য করতে পারে। তাহলে সোর্স ভোল্টেজটা ধরো যখন 3 ভোল্টের থেকে কম, তখন কি হবে, ও ব্রেকডাউনে পৌঁছয়নি, এই জেনার ডায়োডটা তখনও ব্রেকডাউনে পৌঁছয়নি। তার মানে কি এর থ্রু কম কারেন্ট ফ্লো হবে আর ম্যাক্সিমাম কারেন্টটা এলইডির থ্রু ফ্লো হবে। এই দেখো এই ভিজেডটা ধরো 3 ভোল্ট যদি হয়, তাহলে কি হবে, খুব কম কারেন্ট, মানে এই রিজিয়নটাকে ডিনোট করছে খুব কম কারেন্ট জেনার ডায়োডটার থ্রু ফ্লো করছে আর ম্যাক্সিমাম কারেন্ট কিন্তু এলইডিটার থ্রু ফ্লো করছে। এরপর ধরো ভিএসটা 3 ভোল্ট পেরিয়ে গেল, যেমনি 3 ভোল্ট পেরিয়ে গেল তখন কি হলো, এই জেনার ডায়োডটা ব্রেকডাউনে চলে গেল, তাই তো 3 ভোল্ট আমি ব্রেকডাউন বলেছি। তাহলে তখন কি হবে, এর মধ্যে ম্যাক্সিমাম কারেন্টটা এই জেনার ডায়োডের থ্রু ফ্লো করে যাবে, কিন্তু এর দুদিকে যে মানে জেনার দুদিকের যে ভোল্টেজটা সেটা কিন্তু ভিজেডেই ফিক্সড থেকে যাবে। আমি কি বললাম যে ব্রেকডাউন ভোল্টেজেই ভোল্টেজটা ফিক্সড থাকবে, কিন্তু কারেন্টটা হঠাৎ করে বেড়ে যাবে। তার মানে কি হলো, আমার এক্সেসিভলি এর কারেন্ট ফ্লোটা বেড়ে গেল কিন্তু এর ভোল্টেজটা ভিজেডেই ফিক্সড থেকে গেল। তার মানে কি ব্যাপারটা হলো যে এলইডির অ্যাক্রসে ভোল্টেজটা কিন্তু 3 ভোল্টের থেকে বাড়লো না, মানে এলইডিটা পড়লো না। তাহলে এইভাবে আমরা ভোল্টেজ রেগুলেট করার জন্য জেনার ডায়োডটাকে ইউজ করতে পারি। তাহলে তুমি বলবে যে ধরুন সোর্স ভোল্টেজটা 6 ভোল্ট হয়ে গেল, তো জেনার ডায়োড তো 3 ভোল্টের বেশি নিল না, বাকি 3 ভোল্ট কোথায় গেল, বাকি 3 ভোল্ট এই রেজিস্ট্যান্সে ড্রপ হয়ে যাবে। এই যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছ আর রেজিস্ট্যান্স, এখানে বাকি 3 ভোল্ট ড্রপ করে যাবে। আর জেনার ডায়োডের এগেনস্টে এর ব্রেকডাউন ভোল্টেজে এটা ফিক্সড থেকে যাবে, মানে ওই 3 ভোল্টেতে ফিক্সড থেকে যাবে। বোঝা গেল ব্যাপারটা কিভাবে রেগুলেটর হিসেবে কাজ করে? হ্যাঁ ম্যাম। দেখো ক্লিয়ার তো সবাই? হ্যাঁ ম্যাম। হ্যাঁ বলো। একটা কোশ্চেন আছে। হ্যাঁ 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 ম্যাম, বলছি যে এখানে তো ম্যাক্সিমাম কারেন্টটা জেনার মানে যখন জেনার ব্রেকডাউন হচ্ছে ম্যাক্সিমাম কারেন্টটা জেনার ডায়োডের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, আর খুব অল্প পরিমাণ কারেন্ট এলইডির মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এলইডির মধ্যে দিয়ে যখন কম কারেন্ট যাচ্ছে তাহলে এলইডিটা কি কম জোরে জ্বলবে? না দেখো এলইডিটা হ্যাঁ মানে ম্যাক্সিমাম কারেন্টটা যখন এর থ্রু চলে যাচ্ছে তখন এলইডিটা আগে যেভাবে জ্বলছিল তা সেই রকম ইয়ে হবে না, কিন্তু কি হবে এর এগেনস্টে ভোল্টেজ ড্রপটা তো ফিক্সড আছে, সেটা ভালোভাবে ভাবো। এটা তো ভিজেড এর এগেনস্টে ফিক্সড হয়ে রয়ে গেছে, বুঝতে পারলে তো। কিন্তু ম্যাক্সিমাম কারেন্টটা মানে যে বাড়তি কারেন্টটা সেটা এর থ্রু ফ্লো করে চলে যাচ্ছে, মানে এলইডিটার পুড়ে যাওয়ার ভয়টা আমার থাকছে না, ভোল্টেজটাকে রেগুলেট করে দিচ্ছে। বুঝতে পেরেছি। আচ্ছা এরপরে নেক্সট, semiconductor material having fewer free electrons than pure germanium or silicon কি হবে? fewer মানে কি, মানে কম, তাই তো, fewer কথাটার মানে কম। তাহলে ধরো দেখো বলছে যে পিওর জার্মেনিয়াম আর সিলিকন এগুলো কি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে কি কোনো ডোপিং নেই, উইদাউট ডোপিং, উইদাউট ডোপিং। তাহলে ভালো করে ভাবো এমন একটা সেমিকন্ডাক্টর যেটার ফ্রি ইলেকট্রনস ডেনসিটিটা এই জার্মেনিয়াম সিলিকনের থেকে কম, তাহলে সে কে হতে পারে? পি টাইপ হতে পারে, এন টাইপ হতে পারে, না কি হতে পারে, কি মনে হয়? এটা কিন্তু বলা উচিত। আচ্ছা কেউ রেসপন্স করছে না কেন, কতজন আছে কই দেখি। বোথ হবে না, বোথ হবে, তো বুঝতে পারছি না ম্যাম কি হবে। দাঁড়া আগে দেখি তোমাদের কতজন আছো, কেউ রেসপন্স করছো না, এক দুজন করছো দেখছি, তো অনেকজন আছে তো। পল্লব, মলয়, অনির্বাণ, একে শেখর, সুমন, নিশান্ত, বিদ্যাশ্রী, আরো অনেকে আছে দেখাচ্ছে। এই তোমরা কি ঘুমিয়ে গেছো নাকি? একটু রেসপন্স করো। না না না, হ্যাঁ তাহলে রেসপন্স করো, না হলে তোমাদের ইন্টারেস্টিং লাগবে কি করে, কিছুক্ষণ পরে বোরিং লাগবে, তাই না? একটু রেসপন্স করো। আরে কি হবে, অত হেজিটেশনের কি আছে, ভুল বলবে বলবে, তাতে কি হয়েছে? দেখো সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, সেমিকন্ডাক্টর মেটেরিয়ালে পি টাইপ কাকে বলে বাবা? পি টাইপ আর এন টাইপ কাকে বলে? পি টাইপ মানে কি যাদের ক্ষেত্রে ইলেকট্রনটা কম, তাই তো, মাইনরিটি হচ্ছে ইলেকট্রন, মেজরিটি হচ্ছে হোল, তার মানে ইলেকট্রনটা হচ্ছে, হ্যাঁ
কেউ কিছু বলছো? না ম্যাম। আচ্ছা, ইলেকট্রনটা মাইনরিটি হোল মেজরিটি, এই একটু আগেই তো বললে, দুজনে মিলেই বলছিলে। এন টাইপের ক্ষেত্রে আমার কি বলেছিলাম, ইলেকট্রনটা মেজরিটি, ইলেকট্রন মেজরিটি আর হোল মাইনরিটি। আচ্ছা, এরপরে একটা কথা ভাবো, তাহলে কিভাবে আমার পি টাইপ আর এন টাইপ তৈরি হয়? যখন আমরা এই পিওর মানে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, পিওর সেমিকন্ডাক্টর মানে জার্মেনিয়াম, সিলিকন, এদের সাথে পেন্টাভ্যালেন্ট অ্যাটম ডোপ করি, মানে বাইরের কক্ষে 5টা ইলেকট্রন থাকবে এরকম পেন্টাভ্যালেন্ট অ্যাটম ডোপ করি, তখন হয় আমাদের এন টাইপ। আর যখন এর সাথে আমরা ট্রাইভ্যালেন্ট অ্যাটম ডোপ করি তখন হয় পি টাইপ। আচ্ছা, এগুলো কিভাবে হয় এগুলো জানা আছে তো? কনসেপ্টটা ক্লিয়ার আছে সবার? মানে পি টাইপ কেন হয়, এন টাইপ কেন হয়, কনসেপ্টটা ক্লিয়ার আছে না নেই? আমাকে একটু বলো, সবাই রেসপন্স করো, নাহলে আমাকে বোঝাতে হবে। হালকা করে বুঝিয়ে দিন। বুঝিয়ে দেবো? ঠিক আছে, চলো বুঝিয়ে দিই তাহলে। দেখো, সিলিকন বা জার্মেনিয়াম এগুলো কেমন, এগুলোর বাইরের কক্ষ, বাইরের কক্ষ মানে অনেক তো অরবিটাল থাকে, তোমরা কেমিস্ট্রিতে পড়েছো নিশ্চয়ই অরবিটাল অ্যাটমিক স্ট্রাকচার। তাতে কি থাকে, এখানে মাঝখানে কে থাকে, আমার নিউক্লিয়াস থাকে, নিউট্রন প্রোটন থাকে, আর বাইরে ইলেকট্রনগুলো এরকম কক্ষপথে মানে অরবিটে ঘুরতে থাকে। অরবিটের মধ্যে অনেক কিছু আছে, অত ডিপে যাওয়ার এখন দরকার নেই তোমাদের। যাই হোক, জার্মেনিয়াম সিলিকনের ক্ষেত্রে কি হয়, বাইরের অরবিটে 4টি ইলেকট্রন থাকে, এরকম 4টি ইলেকট্রন থাকে জার্মেনিয়াম বা সিলিকনের জন্য। আমি সিলিকন ধরেই বোঝাই, ধরো সিলিকন 4টি ইলেকট্রন আছে। তো ধরো ট্রাইভ্যালেন্ট অ্যাটম আমরা ডোপ করছি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, মানে ধরো বোরন, তাহলে ট্রাইভ্যালেন্ট অ্যাটম এরকম আমরা ডোপ করছি। ট্রাইভ্যালেন্ট অ্যাটম মানে কি, এর বাইরের কক্ষে 3টে ইলেকট্রন আছে, 1টা 2টো 3টে। তাহলে ভাবো, এই একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রনের সাথে পেয়ার করলো, কোভ্যালেন্ট বন্ডিং করলো। কোভ্যালেন্ট বন্ডিং পড়েছো তো তোমরা, আয়নিক বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং, সেরকম ভাবে। তাহলে এখানে একটা করলো, এর সাথে আবার একটা সিলিকনের সাথে করলো কোভ্যালেন্ট বন্ডিং, আরেকটা সিলিকনের সাথে কোভ্যালেন্ট বন্ডিং করলো, কিন্তু কি হলো, আরেকটা সিলিকনের সাথে কোভ্যালেন্ট করার জন্য এর একটা ইলেকট্রন নেই, তার মানে কি ফাঁকা, এই জায়গাতে নেই। আরেকটা ইলেকট্রন থাকলে ও 4টে সিলিকনের ইলেকট্রনের সাথে কোভ্যালেন্ট বন্ডিং তৈরি করে ফেলতে পারত, কিন্তু এর সেই জায়গায় ইলেকট্রন নেই। কেন নেই? কারণ এটা ট্রাইভ্যালেন্ট, এর 3টে ইলেকট্রন, 4টে নেই। তাহলে এই জায়গায় আমার কি তৈরি হয়ে গেল, আমি একটা অন্য কালি নিই যদি, এই জায়গায় আমার একটা হোল তৈরি হয়ে গেল, হোল হয়ে গেল। তার মানে কি, হোলের সংখ্যাটা বেড়ে গেল। এইটা হয়ে গেল কি, পি টাইপ সেমিকন্ডাক্টর। তার মানে হয়ে গেল আমার কি, হোল মেজরিটি হয়ে গেল, ইলেকট্রন মাইনরিটি হয়ে গেল। বুঝতে পারা গেল পি টাইপ কি করে হয়? আচ্ছা, যদি এন টাইপ বলি, এন টাইপের ক্ষেত্রে কি হচ্ছে, এন টাইপের ক্ষেত্রে আমরা পেন্টাভ্যালেন্ট অ্যাটম ডোপ করছি। পেন্টাভ্যালেন্ট অ্যাটম যখন ডোপ করছো তখন বাইরের অরবিটে কটা ইলেকট্রন আছে বাবা, 5টা আছে, 1 2 3 4 5। তাহলে কি হলো, এ একটা সিলিকনের সাথে কোভ্যালেন্ট বন্ডিং করে দিয়েছে, এ করে দিয়েছে, এ করে দিয়েছে, আবার এও করে দিয়েছে, এও করে দিয়েছে, এও করে দিয়েছে, কিন্তু এ করতে পারছে না, কারণ সিলিকনের তো 4টে। তাহলে এই একটা কি হয়ে গেছে, ইলেকট্রন বাড়তি রয়ে গেল, এই একটা ইলেকট্রন বাড়তি রয়ে গেল, এক্সেস হয়ে গেল এই ইলেকট্রনটা। তার মানে কি হয়ে গেল, এখানে ইলেকট্রনটা এক্সেস হয়ে গেল, মানে ইলেকট্রনটা হয়ে গেল মেজরিটি, হোল হয়ে গেল মাইনরিটি, হয়ে গেল আমাদের কি, এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে পি টাইপ বোঝা গেল, এন টাইপ বোঝা গেল। তো এরপর বলছে কি, দেখো তাহলে কম ইলেকট্রন আছে, জার্মেনিয়াম সিলিকনের থেকে কম ফ্রি ইলেকট্রন আছে, তাহলে কে হবে, অবভিয়াসলি পি টাইপ, কারণ এতে তো ইলেকট্রন কম, হোল বেশি। তাহলে আমার অ্যান্সারটা কি হয়ে গেল, এটা হয়ে গেল আমার অ্যান্সার, পি টাইপ সেমিকন্ডাক্টর। কেন পি টাইপ? কারণ পি টাইপে আমার হোল বেশি, ইলেকট্রন কম, তাহলে জার্মেনিয়াম বা সিলিকনের থেকে কম ফ্রি ইলেকট্রন আছে, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কি, এটা অ্যান্সার হয়ে গেল পি টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ মানে অপশন এ। বুঝতে পারা গেল? পুরো ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। এই সবাই বলো, আমি একটা মেয়েদের কথা শুনতে পাচ্ছি না, একজন আছে দেখলাম যে। হ্যাঁ ম্যাম। কি বলো, কথা বলো। হ্যাঁ ম্যাম বলছি। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম। বোঝা না গেলে বলবে, ঠিক আছে? আবার কোনো জায়গায় তোমাদের যদি নতুন কিছু মত থাকে সেটাও বলবে, আমিও তো শিখছি তোমাদের সাথে সাথে, তাই না? নেক্সট দেখো,
এটা কি বলছে, when a battery is connected to a p type semiconductor with a metallic wire, এটা বেশ একটা মানে একটু ঘোরানো কোশ্চেন। কি বলছে দেখো, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আছে, ধরো একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আছে, সেটা একটা মেটালিক ওয়্যারের থ্রু কানেক্ট করা আছে। দ্য কারেন্ট ইন দ্য সেমিকন্ডাক্টর ইনসাইড দ্য মেটালিক ওয়্যার অ্যান্ড দ্যাট ইনসাইড দ্য ব্যাটারি। আচ্ছা আচ্ছা, এবং তারপরে এখানে একটা ব্যাটারির সাথে, মানে এরকম একটা সেলের সাথে কানেক্ট করা আছে, একটা ব্যাটারির সাথে কানেক্ট করা আছে, এরকম একটা ব্যাটারির সাথে কানেক্ট করা আছে। তো এটা বলছে যে কোথায় কোথায় কার কার থ্রু কারেন্ট ফ্লো করে। আচ্ছা, প্রথমে আমাদেরকে বলো, যে কেউ বলো, পি টাইপ সেমিকন্ডাক্টরে কে মেজরিটি ক্যারিয়ার? এতক্ষণ ধরে বললাম আমি হোল। তাহলে ফার্স্ট অপশন আমার চলে এলো হোল। দেখো সব এই দুটো অপশনই তাহলে হতে পারে, দুটোতেই প্রথমে হোল আছে। তারপরেরটা আমাকে দেখতে হবে মেটালিক ওয়্যার। মেটালিক ওয়্যার মানে কি? কন্ডাক্টর। আচ্ছা, কন্ডাক্টরে কে মানে কিভাবে কারেন্ট ফ্লো হয়? কন্ডাক্টরে মেইনলি কে কারেন্ট ফ্লো করার জন্য রেসপন্সিবল? ফ্রি ইলেকট্রনস। ফ্রি ইলেকট্রনস। তাহলে আমার সেকেন্ডে কে চলে আসবে? ইলেকট্রনস। মানে অবভিয়াসলি এই অপশনটা আমার কারেক্ট হয়ে গেল, আরেকটা আমার দেখারই দরকার নেই। তার মানে কি ব্যাটারি, ব্যাটারিতে আয়ন, এই তো হোলস, ইলেকট্রনস, আয়ন। এটা একেবারে সহজ ছিল, কিছুই নেই। আচ্ছা নেক্সট, এইটা একটু টাফ লাগতে পারে। চলো আমি এটা একটু বোঝানোর সময় একটা কয়েকটা মানে ট্রিক্স বলে দিচ্ছি, তো সেটা তোমাদের হেল্প করবে। দেখো কি বলছে, এখানে তিনটে ডায়োড আছে। আচ্ছা আমাকে বলো তো, ডায়োডটা কখন ফরওয়ার্ড বায়াসিং এ আছে আর কখন রিভার্স বায়াসিং এ আছে? এটা মনে থাকে তোমাদের না মনে থাকে না? কি করে বোঝো? মনে থাকে। পজিটিভের সাথে থাকলে ফরওয়ার্ড। আর কোন দিকটা পজিটিভ কোন দিকটা নেগেটিভ ডায়োডের? এই যে ধরো এটা আমি ডায়োড করি যদি, ত্রিভুজের দিকটা পজিটিভ। রাইট, ভেরি গুড। তাহলে এখানে আমার বলো তিনটের মধ্যে কারা কারা ফরওয়ার্ডে আছে, কে কে রিভার্সে আছে? D1 D3 ফরওয়ার্ড, D3 পজিটিভ, D1 D3 ফরওয়ার্ড। রাইট রাইট, D1 টা ফরওয়ার্ডে আছে, D3 টা ফরওয়ার্ডে আছে, D2 টা রিভার্স আছে। একটা কথা মনে রাখবে, যখনই রিভার্স বায়াসিং দেখতে পাবে সেই সার্কিটটাকে ওপেন করে দেবে, আর ফরওয়ার্ড দেখতে পেলে সেটাকে শর্ট করে দেবে, কারণ ডায়োডের রেজিস্ট্যান্সকে আমরা খুব লো ধরি, তাই সেটাকে মোটামুটি শর্ট করে দেবে। ঠিক আছে, তাহলে এটা কিরকম হয়ে যাবে বলো? প্রথমটাকে আমরা শর্ট করে দিলাম, তারপরেরটাকে আমরা ওপেন করে দিয়েছি, মানে কিছু নেই, তারপরেরটাকেও আমরা শর্ট করে দিয়েছি, পুরো শর্ট। এরপরে একটা এখানে রেজিস্ট্যান্স আছে, ব্যাপারটা বোঝো ভালো করে, এখানে একটা। তাহলে একটা ট্রিক্স বলে দিলাম, ফরওয়ার্ডে থাকলে আমরা শর্ট করব, রিভার্সে থাকলে ওপেন করব। তো বেঁকে যাচ্ছে কেন? যাই হোক, হ্যাঁ ই। আচ্ছা, এটা আর এটা আর। তো বলো কারেন্ট কত ফ্লো করতে পারে? এই এটার মধ্যে একটু ভুল হয়ে গেল বাবা। কেন দেখো ভুল হয়ে গেল? সবসময় মনে রাখবে, কারেন্ট যখন দুটো পাথ পাবে না, ধরো একটা রেজিস্ট্যান্স আছে আর একটা শর্ট আছে, কারেন্ট সবসময় শর্ট পাথের থ্রু ফ্লো করে, এইটার থ্রু ফ্লো করবে না। ধরো তোমার দুটো রাস্তা, তুমি ধরো তোমার অফিস থেকে বাড়ি আসছো, একটা রাস্তায় প্রচুর জ্যাম আর একটা রাস্তা পুরো ফাঁকা, অবভিয়াসলি তুমি ফাঁকা রাস্তাটা দিয়ে যাবে, দেবে গুগল ম্যাপে তোমাকে ফাঁকা রাস্তাটা শো করে। ঠিক সিমিলারলি কারেন্টও সব সময় যখন দুটো রাস্তা পাবে, ধরো যে কারেন্টটা দেখো এখানে গেল, দুটো রাস্তা পেলো, একটা এই রোডটা পাচ্ছে আর একটা এই রোডটা পাচ্ছে, কিন্তু এই রোডে একটা ওর জ্যাম আছে, কি রেজিস্ট্যান্সটা বসে আছে, তাই কারেন্ট এই রোডের থ্রু যাবে না, কারেন্ট পুরোটা এই রোডের থ্রুই চলে যাবে। বুঝতে পারলে? তার মানে হয়ে গেল শুধু E/R, এই আরটার কোনো ভ্যালুই থাকলো না, এর থ্রু কারেন্ট যাবেই না, পুরো কারেন্টটাই লো রেজিস্টিভ পাথ। কারেন্ট অলওয়েজ ফ্লোজ থ্রু লো রেজিস্টিভ পাথ, যে পাথটাতে সবথেকে কম রেজিস্ট্যান্স কারেন্ট পাবে, কারেন্ট সেই পাথের থ্রুই ফ্লো করবে। তার মানে এর অ্যানসার হয়ে গেল আমার E/R। বোঝা গেল কেন E/2R হলো না? ম্যাম বলছিলাম কেন শর্ট করছে না, কেন ওপেন করছে না, ওটা একটু বলে দিন। আচ্ছা, ডায়োড যখন রিভার্স বায়াসিং এ থাকে, ডায়োড কোনো কারেন্ট ফ্লো করে না তো? ডায়োড যখন রিভার্স বায়াসে থাকে কি হয়, ডায়োডের মাঝখানের যে ডেপ্লিশন রিজিয়নটা প্রচুর পরিমাণে বেড়ে যায়, তাহলে তখন ডায়োডের থ্রু কারেন্ট ফ্লো করে না বললেই চলে। হ্যাঁ, রিভার্স স্যাচুরেশন কারেন্ট খুব কম পরিমাণ করে, কিন্তু করে না। তাহলে যখন আমরা রিভার্স বায়াসিং এ থাকে ডায়োড, দেখো রেকটিফায়ারটা চিন্তা করে দেখো, ফুল ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার যখন পড়েছো, তখন দেখেছো না যে যেখানে ডায়োডটা রিভার্স বায়াসিং এ চলে যাচ্ছে ওই পাতে কোনো কারেন্ট ফ্লো করছে না, এরকম আমরা ধরে নিয়েছিলাম।
তার মানে কি যখন রিভার্স বায়াসিং এ থাকবে তার থ্রু কোনো কারেন্ট ফ্লো করবে না, মানে এটা ওপেন হয়ে গেল, এটা ওপেন হয়ে গেল, কোনো কারেন্ট ফ্লো করছে না। ফরওয়ার্ড বায়াসিং এ কি রেজিস্ট্যান্স নেই বললেই চলে, ভেরি ভেরি লো রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সটাকে আমরা নেগলেক্ট করে দিতে পারি, তার মানে কি এটাকে আমরা শর্ট করে দিতে পারি, তার জন্য ফরওয়ার্ডে শর্ট, আর যখন রিভার্স তখন সেটা ওপেন। বোঝা গেল? আরে বাবা রিভার্স মানে ভেরি হাই রেজিস্ট্যান্স, ভেরি হাই, ভেরি হাই রেজিস্ট্যান্স মানে কি টেন্ডস টু ওপেন, ওপেন সার্কিট মানে কি ভেরি হাই ইনফাইনাইট রেজিস্ট্যান্স, আর শর্ট মানে কি টেন্ডস টু জিরো রেজিস্ট্যান্স। তাহলে যখন ফরওয়ার্ড বায়াস তখন কি ভেরি লো বা টেন্ডস টু জিরো রেজিস্ট্যান্স, তাই ফরওয়ার্ড বায়াসিং আমরা শর্ট ধরছি, রিভার্স বায়াসিং ওপেন ধরে নিচ্ছি জিনিসটাকে সুবিধা করার জন্য। বোঝা গেল? আচ্ছা, ডায়োড বলো এটা কি হবে? ডায়োড কিসে ইউজ হয় একটু আগে আমি বলে গেলাম, তোমাদের পক্ষে সহজ হয়ে গেল। রেকটিফায়ার। আচ্ছা সবাই জানো তো রেকটিফায়ারে কিভাবে ইউজ হয়? হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, এটা মানে বলতে গেলে একটা পুরো ক্লাস চলে যাবে আর কি, মোটামুটি জানা আছে তো? আচ্ছা রেকটিফায়ারের কাজটা কি বলো তো, কি করে রেকটিফায়ার? একমুখী কারক হিসেবে ব্যবহার করা হয়, এসি টু ডিসি কনভার্ট করে। হ্যাঁ এটা আমরা সব জায়গায় পড়ি এসি টু ডিসি, কিন্তু জিনিসটা কিন্তু ঠিক নয় জানো তো, তোমরা যদি এটাই জেনে রাখো, কিন্তু ব্যাপারটা কিন্তু অতটাও সোজা নয়। দেখো এই রকম যদি আমরা একটা ইনপুট দিই, মানে ধরো এটা আমার ইনপুটে দিয়েছি, এটা আমি আউটপুট ধরছি, আউটপুটে কেমন পাই আমি? হাফ ওয়েভ রেকটিফায়ার বা ফুল ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ারটাই করছি, ফুল ওয়েভ রেকটিফায়ার ধরো, তাহলে এটা কি হয় সবসময় এরকম একটা পাই, তাই না? মানে পুরোটা পজিটিভ হয়ে গেল, নেগেটিভ সাইকেলগুলোকেও পজিটিভ করে দিল। কিন্তু এটা কি ডিসি? ভালো করে দেখো তো, এটা কি ডিসি? এটা তো ডিসি নয়। ডিসি মানে কি এইরকম সোজা লাইন, মানে ম্যাগনিটিউডটাও কনস্ট্যান্ট থাকে ডিসিতে, ডিরেকশনটা যেমন থাকে ম্যাগনিটিউডটাও থাকে, তাই এটা আমরা বলতে পারি কি ইউনি ডিরেকশনাল কারেন্টে কনভার্ট করলো। যদিও তোমরা পড়ো এসি টু ডিসি, মানে আমাদের যে এই পরীক্ষাগুলো কম্পিটিটিভ পরীক্ষাগুলো এতে এই অপশনটাই থাকে এসি টু ডিসি, কিন্তু জেনে রাখো সত্যিকারের এসি টু ডিসি নয়, ডায়োড মেনলি একটা এসি কারেন্টকে ইউনি ডিরেকশনাল কারেন্টে কনভার্ট করে। এটা হচ্ছে একদম পারফেক্ট অ্যান্সার আর কি। যাক এটা হচ্ছে রেকটিফায়ার, তাহলে হয়ে গেল। এরপর এইটা দেখি কে পারে। দেখি একটু টাইম দিই নাকি, পারা যাবে? পারা যাচ্ছে না? ইনক্রিজ হবে, আচ্ছা একজন বলেছে এ হবে, আরেকজন বলছে ডিক্রিজ হবে, দুটো অ্যান্সার পেয়ে গেছি। অন্যরা ভোট বাড়াও, আমি এখানে একটা করে ভোট বাড়াবো তাহলে। অন্য আর কেউ কিছু বলবে না? বলছে না নাকি? দেখো কি বলছে, 8টাকে রিডিউস করা হচ্ছে, তাই তো? আর ইজ রিডিউসড, 8টা রিডিউস করা হচ্ছে। আচ্ছা বলো তো রেজিস্ট্যান্স যদি রিডিউস করে দাও কারেন্ট বাড়ে না কমে? বাড়ে। তাহলে রেজিস্ট্যান্স রিডিউস করে দেওয়া হচ্ছে মানে কি এর থ্রু কারেন্টটা বেড়ে যাচ্ছে। এই কারেন্টটা বেড়ে যাওয়া মানে কি, ধরো এইখানের কারেন্টটা বেড়ে যাওয়া মানে কি এইখানেরও আইসিটাও বেড়ে যাওয়া, কারণ আইসি মানে কি বিটা আইবি, তার মানে এখানের কারেন্টটা বেড়ে যাচ্ছে মানে আমার আইসিও বেড়ে যাচ্ছে। আইসি বেড়ে যাচ্ছে মানে কি লোডের এগেনস্টে ড্রপটা বেড়ে যাচ্ছে, আইসি আরসি বা আইসি আরএল। লোড রেজিস্ট্যান্সটাকে যদি আমরা আরএল ধরি তাহলে এখানে কি হয়ে যাচ্ছে ভোল্টেজ ড্রপটা বেড়ে যাচ্ছে, মানে ভোল্টমিটার রিডিংটা মেনলি কি দিচ্ছে এর এগেনস্টে ভোল্টেজ ড্রপটাকে দিচ্ছে, তার মানে ভোল্টমিটার রিডিং বেড়ে যাবে। যে ইনক্রিজ বলেছিল একদম ঠিক বলেছিল। এই তো রে বাবা, এদিকে 8টা কমছে কারেন্ট বাড়ছে, কারেন্ট বাড়ছে মানে কি আইসি আরএলটা বেড়ে যাচ্ছে, ভোল্টেজ ড্রপটা বেড়ে যাচ্ছে, তাহলে ভোল্টেজ ড্রপটা যখনই বেড়ে গেল ভোল্টমিটারের রিডিংটা আমার ইনক্রিজ করে যাবে। হয়ে গেল। আচ্ছা ট্রায়োড অ্যাম্পলিফায়ার, এটা একটা মানে কি বলবো সূত্রের মতো মনে রাখতে হবে। ট্রায়োড অ্যাম্পলিফায়ার একদিন দেখি, যদি আমি যখন পড়িয়ে দেবো। ট্রায়োড অ্যাম্পলিফায়ারটা বেশ বড়, তোমাদেরকে হাইব্রিড প্যারামিটার মডেল করে একবারে দেখিয়ে দেবো ট্রায়োড অ্যাম্পলিফায়ার। মোটামুটি মনে রেখো এটা ভোল্টেজ গেন, মানে ভোল্টেজ গেন ইকুয়ালস টু ভি আউটপুট বাই ভি ইনপুট ইকুয়ালস টু হয় কি মিউ বাই 1 প্লাস আর পি বাই আর এল।
দেখি ক্যালকুলেট করে তাড়াতাড়ি বলো ভি ওটা কত হবে। এখানে দেখো সব বলে দিয়েছে, মিউটা বলা আছে, আরপিটা বলা আছে, ভিআইটা বলা আছে, আরএলটা বলা আছে। ভি আউটপুটটা বার করো, সবাই করো, দিয়ে বলো কত হচ্ছে। আচ্ছা 5 ভোল্ট 5 2.5 একজন 2.5 বলেছে, একজন 5 বলেছে। আমি ফুট বাড়িয়ে যাব, সবাইকে বলতে হবে। কতজন আছে আমি দেখেছিলাম 7-8 জন না 9 জন আছে। কি বিদ্যাশ্রী তো নাকি? বিদ্যাশ্রী কি চলে গেছে? 5 যা ম্যাম কি হয়েছে? বিদ্যাশ্রী আছো তো? বলো দেখি এটা। হ্যাঁ ক্যালকুলেট করো কত। আর কেউ অ্যানসার দিচ্ছে না যে। ম্যাম 2.25 ভোল্ট হবে সি অপশন। 2.25 না 2.5 আছে না 2.5 হ্যাঁ হ্যাঁ ওই সি এটা। এটাই দুটো ভোট 2.5 বাড়বে। 2.5 2.5 ম্যাম অপশন সি 2.5 আচ্ছা ঠিক আছে, অনেকজনই বলেছে, ঠিক বলেছে একদম 2.5। যে 5 ভোল্ট করেছে দেখো একটু মনে হয় ক্যালকুলেশনটা ভুল হয়ে গেছে। ভি আউটপুট বাই 0.5 ইকুয়ালস টু 25 বাই 1 প্লাস 40 ইন্টু 10 টু দি পাওয়ার 3 বাই 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3। কেটে গেল, তার মানে কত হয়ে গেল 4 5 5 5 25, মানে ভি হয়ে গেল 2.5 ভোল্ট। এটা ঠিক আছে। আচ্ছা অ্যাম্পলিফিকেশন প্রোডিউসড বাই ট্রায়োড। ট্রায়োডের অ্যাম্পলিফিকেশন কিভাবে প্রোডিউসড, মানে অ্যাম্পলিফিকেশন কিভাবে হয় আর কি। মানে অ্যাম্পলিফিকেশন হয় বলতে কি এখানে মেইনলি বলতে চাইছে যে আমাদের যেটা অ্যানোড কারেন্ট তার উপরে কার কন্ট্রোল আছে। হ্যাঁ অ্যানোড কারেন্ট গ্রিড হবে, গ্রিড হবে, রাইট গ্রিড হবে। গ্রিড মানে কি গ্রিডের নাম ওই জন্য কন্ট্রোল গ্রিড, তাই না? কারণ কি ভিএ যেটা অ্যানোড কারেন্ট যেটা সেটাই গ্রিডই মানে ওকে কন্ট্রোল করে। তার মানে কি এ গিভেন চেঞ্জ ইন গ্রিড ভোল্টেজ কজেস এ প্রপোর্শনাল চেঞ্জ ইন প্লেট কারেন্ট। মানে প্লেট কারেন্টে একটা চেঞ্জ হবে তুমি যদি গ্রিড ভোল্টেজটাকে চেঞ্জ করো। কারণ কি হয় এরকম একটা থাকে, এখানে একটা গ্রিড থাকে, ক্যাথোড আর অ্যানোডের মাঝখানে কন্ট্রোল গ্রিড রাখা থাকে। এই কন্ট্রোল গ্রিডের ভোল্টেজটাকে চেঞ্জ করে তুমি অ্যানোডের যে তোমার প্লেট কারেন্ট যেটা অ্যানোড কারেন্ট সেটাকে তুমি চেঞ্জ করতে পারো বা কন্ট্রোল করতে পারো। ওই জন্য এর আরেকটা নাম হচ্ছে কন্ট্রোল গ্রিড। তাহলে এটা হয়ে গেল আমার গ্রিড। আচ্ছা নেক্সট, ইন এ ট্রায়োড অ্যাম্পলিফায়ার দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম গেইন। এটা হবে কি অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর। এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন, ওই জন্য এগুলোতে আমি বেশি টাইম দিচ্ছি না। অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর হচ্ছে ম্যাক্সিমাম গেইন, কারণ অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর মিউকে বলে। মিউ মানে কি ডেল্টা ভিএ বাই ডেল্টা ভিজি। তার মানে কি চেঞ্জ ইন অ্যানোড ভোল্টেজ ডিউ টু চেঞ্জ ইন গ্রিড ভোল্টেজ। তাহলে ম্যাক্সিমাম গেইন কখন হতে পারে? এই মিউ পর্যন্ত ম্যাক্সিমাম গেইন হতে পারে, তাই অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর। ম্যাডাম এগুলোকে মুখস্থ রেখে দেবো? না 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 মুখস্থ রাখবে না। তোমাদের এই চ্যাপ্টারগুলো কি পড়া হয়েছে না হবে? তাই তো অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর আমি তো পড়াবো মনে হয় নাকি? আগে পড়েছো কি ট্রায়োড ডায়োড এই চ্যাপ্টারগুলো? ট্রায়োড কি করে হয় এগুলো সব একটু পড়ে নিতে হবে, বুঝলে তো? আমি পড়িয়ে দেবো। টায়ার্ড মনে হয় সিলেবাসে নেই মনে হয় না, তাও একটু জেনে রাখবে, ঠিক আছে? কখন কোথা থেকে কি পড়ে যায় এই কয়েকটা জিনিস, বেশি নয়। তোমার একদম মানে খেলার ছলে পড়লেই হয়ে যাবে। ট্রানজিস্টারটা মেইনলি একটু ভালো করে দেখবে। ট্রানজিস্টারে বায়াসিং, ওই ট্রানজিস্টারের ছোট ছোট ম্যাথগুলো, আর সেমিকন্ডাক্টরের মধ্যে পিএন জাংশন ডায়োড, জেনার ডায়োড, ফোটো ডায়োড, জেনার ডায়োড সবই পিএন জাংশনের ডায়োড, ফোটো ডায়োড আর এলইডি। আচ্ছা সোলার সেল দরকার নেই, এই কিছু কিছু জিনিস একটু দেখে রাখলেই হয়ে যাবে। আচ্ছা মুখস্থ করবে না কিছু, ফিজিক্সে কিছু মুখস্থ করবে না, মুখস্থ করলেই সব ভুলে যাবে ওখানে যে। দেখো এরপরে, ইন কেস অফ এনপিএন ট্রানজিস্টার দ্য কালেক্টর ইজ অলওয়েজ লেস দ্যান দ্য এমিটার কারেন্ট বিকজ, বলো দেখি এইটা কে বলতে পারে? এনপিএন ট্রানজিস্টার সবগুলো দেখো খেলার ছলে মনে রাখো, কোনো মাথায় চাপ নিয়ে পড়বে না। এনপিএন বলেই দিয়েছে, মানে কি প্রথমটা এন, তারপরে বেসটা পি, তারপরে এ হবে এন। আচ্ছা একজন বলছে এ হবে, আর কে কি বলছো?
আচ্ছা, এনপিএন ট্রানজিস্টার ধরো এটা আমরা এমিটার, এটা বেস, এটা কালেক্টর, এরকম ভাবে ধরো জয়েন করা আছে। এখানে বায়াসিং দেওয়া আছে, আমি পুরোটা রাখছি না। তার অপশন বি হবে। অপশন বি বলেছে একজন, বলছি আমি কি হবে। আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে? বিটাই মনে হচ্ছে বি। ঠিক বলেছো, বি হবে। এটা হবে না, কারণ কি দেখো, ধরো এমিটার কারেন্ট আর কালেক্টর কারেন্ট, এই দুটো নিয়ে আমাদের কথা হচ্ছে। কালেক্টর কারেন্টটা মেইনলি কেন প্রডিউস হয়? এই এমিটার কারেন্টটার মানে এখানে যে ধরো এই যে এন থেকে ধরো ইলেকট্রনগুলো আর পি সাইডে আছে আমার হোলগুলো, ঠিক আছে? তাহলে এদিক থেকে যাচ্ছে, এদিক থেকে যাচ্ছে, এরকম ভাবে হয়। এখানে তুমি ইনপুটে ফরওয়ার্ড বায়াসিং দিয়ে দাও, আউটপুটে রিভার্স বায়াসিং দিয়ে দাও। এবারে কিছু ইলেকট্রন কি হয়, সরাসরি হাইলি অ্যাক্সিলারেটেড হয়ে বেসের থ্রু কালেক্টরে চলে যায়। এটাও কিন্তু একটা কালেক্টর কারেন্টকে কন্ট্রিবিউট করে। কিন্তু কিছু কিছু যে তোমার মানে কি বলবো ওই কেরিয়ারগুলো আছে তারা এখানে লস হয়ে যায়, কারণ কি বেসটা কমন করে গ্রাউন্ডেড করা থাকে, তাই এই বেসের থ্রু লস হয়ে যায়। এটাই বেস কারেন্টকে বোঝায়। তাহলে মেনলি কি হয়ে যায়, আমার এমিটার কারেন্টের একটা পোরশন বেস কারেন্ট হিসাবে লস হয়ে যায়, আরেকটা পোরশন কালেক্টর কারেন্ট হিসাবে চলে যায়। তার মানে মেনলি হয় IE = IB + IC, অনেকটা এইরকম হয় ব্যাপারটা, ঠিক আছে? তাহলে দেখো এই যে ইলেকট্রনসগুলো তাহলে কি হচ্ছে, বেসে কিছুটা লস করে যাচ্ছে, আরো কিছুটা বেসে লস হয় ডিউ টু রিকম্বিনেশন। সে একটু আগে যে রিকম্বিনেশনটা বললাম, ওই রিকম্বিনেশনের জন্য কিছুটা বেসে লস হয়ে যায়। তাহলে এই যে মাঝখানের থিন বেস লেয়ার, এই জন্য কারেন্ট কিছুটা লস হয়ে যায়। তার জন্য কালেক্টর কারেন্ট সবসময় এমিটার কারেন্টের থেকে লেস হয়। বুঝতে পারলে? এই যে বেসিক মানে কনস্ট্রাকশনগুলো না, এনপিএন এর বেসিক কনস্ট্রাকশন, মাঝখানে কে থাকে, দুদিকে কে থাকে, কিভাবে এমিটার কারেন্ট আমরা কোনটাকে বলবো, কোন দিক থেকে কোন কেরিয়ার ফ্লো করছে, এগুলো মাথায় যেন ছবির মতো থাকে, ঠিক আছে? সবসময় মনে রাখবে যখন আমার ফরওয়ার্ড বায়াসিং দেওয়া হবে, এটা একটু ভালো করে মনে রেখো, ফরওয়ার্ড বায়াসিং দেওয়া থাকলেই মেজরিটি কেরিয়ার ফ্লো করবে, সবসময় মেজরিটি কেরিয়ার ফ্লো করবে। রিভার্স বায়াসিং দেওয়া থাকলে মেজরিটি কেরিয়ার ফ্লো করতে পারবে না, তখন মাইনরিটি কেরিয়ার ফ্লো করবে। শুধু আমরা পাবো কি, রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এরপর দেখো নিজেরাই পারবে, এনপিএন, এন এ মেজরিটি কে, পি থেকে মেজরিটি, এন এ মেজরিটি আমার ইলেকট্রন, পি তে মেজরিটি হোল। তাই আমি ইনপুটকে ফরওয়ার্ড বায়াসিং দিলে ইলেকট্রনগুলো এন থেকে পি এর দিকে যাবে, হোলগুলো পি থেকে এন এর দিকে আসবে। এইরকম ভাবে মনে রাখতে হবে, মানে পুরো পিকচারটাকে কিন্তু মনের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? তাহলে সবটা হয়ে যাবে। ব্যাস, ফাংশন অফ রেকটিফায়ার, এটা তোমরা যেটা বললে একদম সেটাই, এসি টু ডিসি। কিন্তু আমি এক্ষুনি বললাম এটা কিন্তু ঠিক না অতটা, হ্যাঁ, এটাও মনে রেখো, পরে কাজে লাগবে কোনো না কোনো দিন। আচ্ছা, দ্য ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অফ ডেপ্লিশন লেয়ার ইজ লার্জ। দেখি এটা কে বলতে পারে? 15। ডেপ্লিশন লেয়ার কাকে বলে? কোনটাকে ডেপ্লিশন লেয়ার বলে? নো চার্জ ক্যারিয়ার হবে। নো চার্জ ক্যারিয়ার, হ্যাঁ এটা সবাই বলে দেবে নো চার্জ ক্যারিয়ারই, কিন্তু আমি জিজ্ঞেস করছি আগে যে ডেপ্লিশন লেয়ার কোনটাকে বলে, কোন জায়গাটা ডেপ্লিশন লেয়ার? এনআরপি এর মাঝখানে যেটা থাকে জাংশনের। ভেরি গুড, একদম ঠিক বলেছে যে বলেছো, এন আর পি এর মাঝখানে। এদিকে যদি আমি পি নিই, এদিকে যদি এন নিই, তাহলে এই মাঝখানের রিজিয়নটাকে ডেপ্লিশন রিজিয়ন বলে। এটা কি মেইনলি, এটা কি জিনিসটা কি দেখো ভালো করে বলছি, মানে নোটপ্যাড বলে কিছু অসুবিধা হচ্ছে, এটাই দেখো। এই পি তে আমি কি বললাম, মেজরিটি ক্যারিয়ার কে, হোল। এন এ মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন, কিন্তু এই হোলগুলো তো কোনো একটা অ্যাটম থেকে বেরিয়ে এসেছে। ধরো আমার এ হচ্ছে প্যারেন্ট অ্যাটম, এ থেকে একটা হোল বেরিয়ে গেছে, তাহলে এটা কি হয়ে গেছে, মেনলি মাইনাস হয়ে গেছে, ওই অ্যাটমটা নিজে কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। সেই মাইনাস অ্যাটমগুলো এই মাঝখানে জমতে থাকে, আর এন এর দিকে ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে এখানে প্লাস অ্যাটম হয়ে গেছে। এগুলো কিন্তু অ্যাটম, মানে আয়ন বলতে পারো। এগুলো কি হয়, অনেক ভারী হয় এবং এদের মোবিলিটি খুব কম হয়।
তাই এদেরকে বলে কি ইমমোবাইল আয়নস। এই ইমমোবাইল আয়নসগুলো এখানে জমতে থাকে। তাহলে দেখো এদিকে প্লাসগুলো জমতে থাকে এন এর দিকে, আর পি এর দিকে মাইনাসগুলো জমতে থাকে। তাহলে এই প্লাসগুলো যখন আসে, হোলগুলো যখন ট্রান্সমিট করতে থাকে, তখন এই প্লাস দিয়ে এগুলো রিপিল্ড হয়, মানে বিকর্ষণ করে। আবার এই দিকের ইলেকট্রনগুলোকে এই নেগেটিভটা বিকর্ষণ করে। তার মানে কি মেনলি এখানে একটা বেরিয়ার, মানে একটা বেড়ার মতো তৈরি করে। ওই যেমন মানুষ আগে চাষিবাসীরা বেড়া দিত না, যাতে ছাগল গরু না ফসল খেয়ে নিতে পারে, সেই রকম এরা একটা বেড়ার মতো তৈরি করে। কি হয়, এখানে একটা উল্টো দিকে একটা পোটেনশিয়াল ড্রপ অ্যারাইজ করে, যার জন্য আর মেজরিটি কেরিয়ারগুলো ফ্লো হতে পারে না। এই জায়গাটাকে বলে ওই জন্য ডেপ্লিশিয়ান লেয়ার। দিস ইজ কমপ্লিটলি ডেপ্লিক্টেড ফ্রম ফ্রি চার্জ কেরিয়ার্স। এখানে কোনো ফ্রি চার্জ কেরিয়ার নেই, এখানে কে আছে, শুধু ইমমোবাইল আয়নস আছে। তার জন্য এ কি করে, বাধা দেয়। কাকে বাধা দেয়? দ্য ফ্লো অফ মেজরিটি কেরিয়ারকে বাধা দেয়। এরপর যখন এটাকে আমরা ফরওয়ার্ড বায়াসিং এ দিয়ে দিই, তখন এই ডেপ্লিশিয়ান লেয়ারটা আর থাকে না, এর উইথটা প্রায় 0 হয়ে যায়। ওই জন্য মেজরিটি কেরিয়ার খুব ভালোভাবে ফ্লো করতে পারে। কিন্তু যখন আমরা রিভার্স বায়াসিং দিয়ে দিই, তখন এই ডেপ্লিশিয়ান রিজিয়নটা আরো বেড়ে যায়। ফলে কি হয়, মেজরিটি কেরিয়ার আর ফ্লো করতেই পারে না। বোঝা গেল? তাহলে এটা ফার্স্ট অপশনটা হবে নো চার্জ কেরিয়ার্স। কি ক্লিয়ার হলো তো সবার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, হ্যাঁ ম্যাম। আমি কিন্তু বেশি রেসপন্স পাচ্ছি না। হ্যাঁ, ইন এ জাংশন ডায়োড দ্য হোলস আর ডিউ টু, দেখি এটাকে বলে। এই বাকিরা বলো, তোমরা সব চুপচাপ কেন? মিসিং অফ ইলেকট্রন হবে না? রাইট, মিসিং অফ ইলেকট্রন, ঠিক। এই তো অনেকজন আছে, এ কে কে বলছো আর কে কে বলছো না বুঝতে পারছি না। যাকগে, আচ্ছা তাহলে হয়ে গেল কি, মিসিং অফ ইলেকট্রন। একদম ঠিক বলেছো। বাকিরা সব সহমত তো, না কারো অন্য কিছু বলার আছে? হ্যালো, ঠিকই বলেছে ম্যাম। ঠিকই বলেছে ম্যাম। ঠিকই বলেছে, বাহ, তাহলে ঠিক, একদম ঠিক, মিসিং অফ ইলেকট্রনস। রেজিস্টিভিটি অফ এ সেমিকন্ডাক্টর। রেজিস্টিভিটি কোনটা ছিল বলো তো? সেই যে R = ρ × L/A, মনে পড়েছে? সে একটা কনস্ট্যান্ট ছিল, এটাকে আমরা বলতাম রেজিস্টিভিটি। এগুলো সব মানে অনেক বোঝানোর বিষয়। আমি চলে যাচ্ছি কারণ এতগুলো কোশ্চেনকে আমাকে সারতে হবে বলে, যতটা সম্ভব আমি বলে যাচ্ছি তোমাদেরকে, যতটা সম্ভব। আচ্ছা দেখো, এই রোটা হচ্ছে কি রেজিস্টিভিটি। রেজিস্টিভিটিটা বেসিক্যালি কি ছিল, কনস্ট্যান্ট ছিল। কিন্তু কনস্ট্যান্ট থাকলেও এটা কি হতো, অ্যাটমিক নেচারের উপরে ডিপেন্ড করত। তার মানে কি, এটা হবে আমার বি, অ্যাটমিক নেচার অফ সেমিকন্ডাক্টর। আচ্ছা এখানে আরেকটা বলে দিই, রেজিস্ট্যান্সের কথা যখন এলো, আমাকে একটা কথা বলো তো, এই কোশ্চেনটা প্রায় আসে, ঠিক আছে? আমি ওই জন্য বলছি, টেম্পারেচার যদি ইনক্রিজ করে, তাহলে সেমিকন্ডাক্টরের রেজিস্ট্যান্স ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? ডিক্রিজ করবে। আচ্ছা, কন্ডাক্টরের কি হবে? বাড়বে। ইনক্রিজ করবে। মানে দুটো কিন্তু আলাদা। কেন জানো তো, সেমিকন্ডাক্টরে কেন ডিক্রিজ করে? কারণটা জানো তো, না এমনি মুখস্থ করেছো? কারণ জানি না। বলো বলো বলো, বলে দাও, বাকিরাও শুনে নিক, বলো। ওই যে মেজরিটি মেজরিটি গুলো বেড়ে যাবে অ্যাকচুয়ালি, মেজরিটি ক্যারিয়ার যেগুলো। হ্যাঁ, কেন বাড়বে? যদি টেম্পারেচার ইনক্রিজ করে। বেসিক থেকে বলছি কেন বাড়বে। কেন বাড়বে দেখো, আমি বলে দিই। হ্যাঁ বলো বলো বলো, তুমি বলো। হ্যাঁ, ওই টেম্পারেচার বাড়লে কি, ভ্যালেন্স বন্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে এনার্জি পেয়ে, রাইট, যার জন্য কি মেজরিটি ক্যারেক্টার হিসেবে ওটা বেড়ে যাবে, তো বেশি কারেন্ট ফ্লো করবে। বাহ, কি তো তোমার নাম কি? অনির্বাণ সেন। অনির্বাণ, বাহ, খুব ভালো বলেছো অনির্বাণ, ভেরি গুড। ঠিক, একদম ঠিক। যখনই আমি টেম্পারেচার দিচ্ছি মানে কি, এনার্জি দিচ্ছি, তাহলে ইলেকট্রনগুলো বেশি এনার্জাইজড হচ্ছে, তারা কন্ডাকশন ব্যান্ডে আরো সহজে যেতে পারছে। তার মানে আমার ফ্রি ক্যারিয়ার বেড়ে যাচ্ছে, তার মানে রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। বাট কন্ডাক্টরে কি হচ্ছে, কন্ডাক্টরের ক্ষেত্রে যখন টেম্পারেচার বাড়ছে, তখন যে ইয়েগুলো আছে, মানে অ্যাটমগুলো বা ইলেকট্রনগুলো, ওদের ভাইব্রেশন বেড়ে যাচ্ছে। তাহলে যখন ভাইব্রেশন বেড়ে যাচ্ছে, তখন কি হবে, কলিশন বেশি পরিমাণে বেড়ে যাবে।
তাহলে ইলেকট্রনগুলো কি হবে, ওর পাথ থেকে ডিফ্লেক্টেড হয়ে যাবে, তার জন্য রেজিস্ট্যান্স বেড়ে যাবে। তাই কন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার ইনক্রিজ হলে রেজিস্ট্যান্স ইনক্রিজ করবে, বাট সেমিকন্ডাক্টরে এর উল্টো কেসটা ঘটবে, মানে টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স ডিক্রিজ করবে। চলো, খুব ভালো বলেছো ম্যাম। একটা কোশ্চেন আছে। বলো বলো। বলছি ম্যাম, রেজিস্টিভিটি যদি কন্ডাক্টরের ক্ষেত্রে বলে, সেটাও কি অ্যাটমিক নেচারের উপরে ডিপেন্ড করে? হ্যাঁ, যে কোনো মানে কন্ডাক্টরের নেচারের উপরে ডিপেন্ড করবে, কন্ডাক্টরের নেচারের উপর, কী ধরনের কন্ডাক্টর আমরা ইউজ করছি তার উপরে ডিপেন্ড করবে পুরোটাই। মানে যে কোনো কনস্ট্যান্টের ক্ষেত্রে যখনই আমরা দেখি না, কনস্ট্যান্টগুলো সাধারণত কনস্ট্যান্টই থাকে, কিন্তু কিছু কিছু কনস্ট্যান্ট তোমার নেচারের ওপরে, মেটেরিয়ালের নেচারের ওপরে ডিপেন্ড করে, কিন্তু কখনোই লেন্থের উপর ডিপেন্ড করবে না, এরিয়ার উপর ডিপেন্ড করবে না। কিন্তু যখন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, ও কিন্তু সবার উপর ডিপেন্ড করছে, এগুলো কিন্তু গুলিয়ে যেন না যায়। রেজিস্ট্যান্স কিন্তু লেন্থের উপরে ডিপেন্ড করছে, এরিয়ার উপরে ডিপেন্ড করছে। লেন্থ বাড়লে কি হয়, রেজিস্ট্যান্স বাড়ে না কমে? কমে। এই লেন্থ বেড়ে যায় এরিয়া বাড়লে রেজিস্ট্যান্স কমে। ঠিক, এটা থেকে কিন্তু অনেক সময় কোশ্চেন আছে কন্ডাক্টরের ক্ষেত্রে, আমি বলছি, ঠিক আছে? কোশ্চেন আছে কি রকম, ধরো দুটো লেন্থ বলে দিল, লেন্থের রেশিও বলে দিল, তো রেজিস্ট্যান্সের রেশিও বার করতে দেয়, বা লেন্থ এরিয়ার রেশিও বার করে রেজিস্ট্যান্সের রেশিও বার করতে দিল। এই ধরনের ছোট প্রবলেম কিন্তু যে কোনো এক্সামেই আসতে পারে। আচ্ছা, যাই হোক, তারপরেরটা, দ্য রিভার্স বায়াসিং ইন এ পিএন জাংশন ডায়োড। বলো দেখি কি হবে। আমি এক্ষুনি বলে গেছি, রিভার্স বায়াসিং, রাইট, ইনক্রিজ করে বি হবে। বললাম না, বেড়াটা বেড়ে যায়। বেড়ার মানে কোনটা, বেরিয়ার, বেরিয়ারটা বাড়ে, পোটেনশিয়াল বেরিয়ার বাড়ে, বেশ হয়ে গেল। তো সহজ একবারে, ভেরি গুড, সবাই ঠিক বলছে। যাই হোক, এর পরেরটা, হ্যাঁ দেখি এইটা কি করতে পারে। আচ্ছা, আমি একটু আগেই বলে গেছি, যেটা ফরওয়ার্ড সেটাকে আমি শর্ট করে দেবো, যেটা রিভার্স সেটাকে আমি ওপেন করে দেবো। তাহলে আমি জাস্ট একটু ধরিয়ে দিই জিনিসটাকে। এইটা আমার কিসে আছে, D2টা ফরওয়ার্ড, D1টা আমি পজিটিভ হাফ সাইকেলের জন্য বলছি, হ্যাঁ পজিটিভ হাফ সাইকেলের জন্য বলছি, D1টা রিভার্স। আমি প্রথমে পজিটিভ হাফ সাইকেলটা ধরছি, মানে 10 ভোল্ট, যখন পজিটিভে 10 ভোল্ট। আচ্ছা, একটা ধরলেই হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে আমার, এরকম হয়ে গেল ব্যাপারটা। এটা তো ওপেন হয়ে গেছে দিকটা, এদিকটা ধরো প্লাস। আচ্ছা, এখানে একটা আমাদের রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, আর কি আছে, এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, এইখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, আর এইখানে মাইনাসটা আছে। এটা 2, এটাও 2, এটাও 2। এর থ্রু ভোল্টেজ ড্রপটা বার করতে বলেছে। পারা যাবে কি? এটা ধরো 10 ভোল্ট ধরো, প্রথমে 10 ভোল্ট, মানে আমি ম্যাক্সিমামটাই ধরবো, কারণ এখানে বলেছে ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ, ওই জন্য প্রথমে আমাকে কি করতে হবে দেখো, 5 ভোল্ট হবে ম্যাম। হ্যাঁ 5 ভোল্ট হবে। হ্যাঁ 5 ভোল্ট হবে, অ্যানসারটা ঠিক বলেছো তুমি, মানে করে বলেছো তো, করেই বলেছো নিশ্চয়ই, নাহলে বলবে কি করে। ঠিক মানে ক্যালকুলেশন করিনি, একটু বুঝে বললাম। আচ্ছা, কি রকম বুঝলে বলো দেখি। ব্যাপারটা হচ্ছে এখানে D2 তো শর্ট করে দিচ্ছি, আর D1টা অমিট হয়ে যাচ্ছে, ওটা থাকছে না। তাহলে ওই যে, হ্যাঁ তাহলে ওই যে একদম ডান পাশে যে 2 কিলো ভোল্ট আছে, ওর অ্যাক্রসে 10 ভোল্ট ড্রপ করছে। আর যেটা VO আছে, আর তার সাথে যেটা সিরিজে রয়েছে রেজিস্ট্যান্স, ওই দুটোতে 10 ভোল্ট পড়ছে, যেহেতু ওটা প্যারালালে আছে ওর সাথে। তাহলে ওই দুটো যেহেতু সেম রেজিস্ট্যান্স আছে, তাহলে ওই দুটোতে 5 করে পড়বে, তাহলে VOটা 5 হবে। হ্যাঁ ঠিকই বলেছো, ঠিক হয়েছে। তবে একটু অন্যদের জন্য একটু বলে দিই, একটু ভেঙে বলে দিই ব্যাপারটাকে। এটা ধরো 10 ভোল্ট, তাহলে ফুল সার্কিটটার থ্রু কত কারেন্ট, মানে এখানে কত কারেন্ট ফ্লো করছে আমরা বলবো। দুটো আমার সিরিজে আছে, মানে 4, আরেকটা 2 এর সাথে প্যারালালে, মানে ফুল হলো কত, 4 × 2 / 4 + 2, এটা হয়ে গেল আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তার মানে কত হয়ে গেল, 8/6। তাহলে কারেন্ট কত হলো, ফুল কারেন্টটা, মানে যেটা এখানে ঢুকছে, এই কারেন্টটা কত হয়ে গেল, 10 রেজিস্ট্যান্স, মানে 8/6, মানে কত, 10 × 6/8,
মানে 2 3 6 2 4 8 2 2 4 2 5 10 মানে 15/2। এই 15/2টা ঢুকছে ধরো, তাহলে 15/2টা দেখো এখানে দু ভাগে ভাগ হবে, কিন্তু কেমন ভাবে ভাগ হবে? সমান ভাগে কিন্তু ভাগ হবে না, কারণ এখানে একটাই রেজিস্ট্যান্স আছে, বাট এখানে দুটো রেজিস্ট্যান্স আছে। মানে কেমন ভাবে হবে? এইখানে যদি আমার, এইখান থেকে যদি আমার তোমার হয় কি 2 এর 3, মানে এগুলো 1 এর 3 1 এর 3 এইভাবে ভাগ হবে, তাই না? মানে কি হবে? ধরো এই দিকে যে কারেন্টটা ফ্লো হবে সেটা আমরা বলতে পারি কি 1/3 অফ এইটা। তার মানে আমি যদি এখানে কেমন ভাবে লিখি, ধরো I1 লিখি যদি, সেটা হয়ে যাবে কত? 1/3 ইন্টু I1। ওই যে ও যেটা বললো, যেহেতু এদিকে দুটো রেজিস্ট্যান্স আছে আর এদিকে একটাই রেজিস্ট্যান্স আছে, তাহলে কত হয়ে যাবে? 15/2 ইন্টু 1/3 মানে 5/2 হয়ে যাচ্ছে। এরপর রেজিস্ট্যান্স কত? 2 ওহম, তাহলে এর থ্রু ভোল্টেজ ড্রপ কত হবে আমার? I1 ইন্টু 2, তার মানে 5/2 ইন্টু 2 মানে 5 ভোল্ট। এটা হয়ে গেল আমার ভোল্টেজ ড্রপ, মানে ওর থ্রু ওই VO-টা 5 ভোল্ট। অন্যরা বুঝতে পারলে ব্যাপারটা? আমি একটু ভেঙে বললাম ম্যাথটা, ও যেটা বলেছে ওটাও একদম ঠিকই বলেছে, অন্যরকম ভাবে বলেছে, আমি একটু ভেঙে বলে দিলাম যাতে বাকিরা বুঝতে পারো। বুঝতে পেরেছো তো? ঠিক আছে। আরেকবার বলুন। হ্যাঁ, আমি বললাম যে আগে প্রথমে পুরো কারেন্টটা বার করলাম, সেই কারেন্টটা এগুলো কি 1 এর 3 করে ভাগ হচ্ছে, তাহলে 1 এর 3 করে যদি ভাগ হচ্ছে তাহলে কত হলো? 1/3 ইন্টু I হবে, শুধু এটা সরি I1 হয়ে গেছে, 1/3 ইন্টু আইটা আমার অলরেডি বেরিয়ে গেছে 15/2, তাহলে 15/2 ইন্টু 1/3 মানে হয়ে গেল কত? 5/2। তাহলে এর থ্রু আমার কারেন্টটা বেরিয়ে গেল, রেজিস্ট্যান্স অলরেডি 2 দেওয়া আছে, তাহলে 5/2 ইন্টু 2 মানে 5 ভোল্ট হয়ে গেল। বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ম্যাম। এর পরেরটা দেখি কি আছে। দেখি এইটা বলো, এটা আমি বলবো না, এটা তোমাদের বলা উচিত। কি? এমিটার। আচ্ছা, কতজন কি বললে তাহলে দেখি? সবাই কি বলছে? এমিটার, তাই তো? এটা বলা উচিত সবাই এমিটার। হেভিলি ডোপড যে এমিট করবে, অবভিয়াসলি সেটা হেভিলি ডোপড হবে। এমিট কে করে? এমিটার, তাহলে এ হেভিলি ডোপড, তাই তো? কালেক্ট কে করে? কালেক্টর, তাহলে ও বেশি চওড়া হবে, মিটে গেল। আর বেশ থিন হবে, লাইটলি ডোপড হবে। আচ্ছা, এরপর when NPN ট্রানজিস্টর ইজ ইউজড অ্যাজ এন অ্যাম্পলিফায়ার, বলো কি হয় তখন? একটু আগেই আমি বললাম NPN, সেই যে একে বললাম তিনটে NPN কি বলছে? অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করে। আচ্ছা, ইলেকট্রন কি হবে? ইনপুটটা কি হয়? ফরওয়ার্ড বায়াসিং, ইনপুট থাকে ফরওয়ার্ড বায়াসিং এ, আউটপুট থাকে রিভার্স বায়াসিং এ। তাহলে ইনপুট জাংশন মানে কি? এই জাংশনটা এ কিসে আছে? ফরওয়ার্ড বায়াসিং এ আছে, তার মানে এন থেকে এদিকে ইলেকট্রন যাবে মেজরিটি ক্যারিয়ার, আর পি থেকে এদিকে হোল যাবে মেজরিটি ক্যারিয়ার, কোনো প্রবলেম নেই কারণ এরা ফরওয়ার্ড বায়াসিং এ আছে। তাহলে আমার এটা এমিটার, এটা বেস, এটা কালেক্টর। তাহলে এমিটার কোন দিক থেকে কোন দিকে ইলেকট্রন যাচ্ছে? এমিটার থেকে বেসের দিকে ইলেকট্রন যাচ্ছে, তাই তো? কি? হ্যাঁ ম্যাম। কি সবাই একমত তো, না অন্য কিছু বলার আছে? ম্যাম অপশন বিটা তো হচ্ছেই, অপশন ডিটা একটু দেখুন। হোল মুভস ফ্রম বেস টু এমিটার, হোলস মুভস ফ্রম বেস টু এমিটার। আচ্ছা, হ্যাঁ, বেস থেকে এমিটারের দিকে হোল মুভ করতে পারে, এটাও পারে, ঠিকই বলেছো, ঠিক তো? না, এখানে আরেকটা কথা দেখো, এই যে এর থ্রু যে মানে তোমার হোলটা ফ্লো করছে, তার থেকে কিন্তু এই ইলেকট্রনটা অনেক বেশি ফ্লো করবে। ভালো করে ভেবে দেখো, কারণ বেসটা আমার লাইটলি থিন, একদম থিন আর ভেরি লাইটলি ডোপড, আর এমিটারটা কি? হেভিলি ডোপড, তাই না? এমিটারটা হেভিলি ডোপড, মানে এখানে ইলেকট্রন অনেক বেশি, এখানে যে কিছু হোল আছে তারাও আবার রিকম্বাইন করে ম্যাক্সিমামটাই নষ্ট হয়ে যায়। তার মানে মেনলি এখানে ইলেকট্রনটাই মানে মেন ব্যাপার হচ্ছে আর কি, ওই জন্য এই অপশনটা চুজ করাই ভালো। বুঝতে পারা গেল তো? কারণ কি এর থেকে এ অনেক বেশি মানে ডোমিনেট করছে ব্যাপারটাকে আর কি।
আচ্ছা, এরপরে ক্যাথোড। ক্যাথোডের ক্ষেত্রে দেখো, ক্যাথোড তো জানো সবাই, মেনলি ক্যাথোড কি হয়, ইলেকট্রন বেরোয় ক্যাথোড থেকে। তো কি হয়, ইলেকট্রনটাকে মানে ওয়ার্ক ফাংশন কাকে বলে, ওয়ার্ক ফাংশন সম্বন্ধেও জানা আছে। ওয়ার্ক ফাংশন যত কম হবে তত ইলেকট্রনটা বেশি বেরোবে, তত ইলেকট্রন বেশি তাড়াতাড়ি ফ্রি হবে। তাহলে ফাইটাকে কি হতে হবে, লো হওয়া উচিত, ওয়ার্ক ফাংশনটাকে কম হওয়া উচিত, আর টেম্পারেচারটাকে হাই হওয়া উচিত। যত টেম্পারেচার হাই হবে তত আমার ফ্রি ক্যারিয়ার বেশি হবে। তাহলে টেম্পারেচার শুড বি হাই অ্যান্ড ওয়ার্ক ফাংশন শুড বি লো। তাহলে 22 হয়ে গেল আমার কি, বি। কি বোঝা গেল? তো বোঝা গেল? আমি বললাম ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশন মানে কি, মানে একটা ইলেকট্রনকে ফ্রি করার জন্য মিনিমাম যে ওয়ার্ক ডান করতে হয়। তাহলে ওয়ার্ক ফাংশন যত কম হবে তত ইলেকট্রন তাড়াতাড়ি ফ্রি হবে, মানে আমাকে কম কাজ করতে হবে একটা ইলেকট্রনকে ফ্রি করার জন্য। তাহলে ওয়ার্ক ফাংশনকে লো হতে হবে, তাহলে সেটা ভালো। আর টেম্পারেচার যত বেশি হবে তত ভালো ফ্রি ক্যারিয়ার তৈরি হবে। তাহলে টেম্পারেচার শুড বি হাই, তার জন্য টেম্পারেচার শুড বি হাই আর ফাই শুড বি লো। তাই তো? কি বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, ন্যান্ড গেট। আচ্ছা, আগে একটু বলে দিই আমি, ইউনিভার্সাল গেট কাকে বলে। ইউনিভার্সাল গেট সেই সমস্ত লজিক গেটগুলোকে বলে যেগুলো কোনো বুলিয়ান ফাংশনকে যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে অন্য কোনো গেটের দরকার হয় না, একটা গেট নিজেই যদি করতে পারে। সেই রকম কি আছে, ন্যান্ড গেটকেও ইউনিভার্সাল গেট বলা হয়। তাই ন্যান্ড গেটকে বলা হয়, নর গেটকেও বলা হয়, কারণ এগুলো কি, এদের বুলিয়ান ফাংশনকে ইমপ্লিমেন্টেশনের জন্য অন্য কোনো গেটকে আর দরকার হয় না, ও নিজেই মানে ও একাই করতে পারে। তাহলে ইউ ক্যান ক্রিয়েট এনি লজিক্যাল বুলিয়ান এক্সপ্রেশন ইউজিং only NOR gate or NAND gate. That's why the NAND gate is also called a universal gate. আচ্ছা, এখানে এটা একবারে এটা দরকার নেই, যদিও তোমাদের মানে অতটা পড়ে না, তাও দিয়েছে যখন কোশ্চেনটা। এটা সবসময় মনে রাখবে কি, এই যে ডায়োডগুলো, ডায়োড মানেই কি, মানে ইলেকট্রিসিটি দিতে হবে তাকে। মানে এটাকে যদি ইলেকট্রিসিটি এরা কিন্তু জেনারেট করতে পারে না। ধরো জেনার ডায়োড বলো, ফোটো ডায়োড বলো, ভ্যারেক্টর ডায়োড বলো, এগুলো কি হয়, ইলেকট্রিসিটি মানে ওকে বায়াসিং দিতে হয়, তাই না? বাট সোলার সেল কি করে, এ ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে, কিন্তু এদেরকে কি করতে হয়, ইলেকট্রিসিটি ইজ নিডেড ফর দেয়ার অপারেশন, ফর ভ্যারেক্টর ডায়োড অর ফোটো ডায়োড অর জেনার ডায়োড, বাট ফর সোলার সেল ইট ক্যান জেনারেট ইলেকট্রিসিটি। তাহলে অড ওয়ান আউট কে হবে, সোলার সেল। তুমি যদি বলো আমাকে ডিটেলসে বলে দিন এই সবগুলো সম্বন্ধে, তাহলে তো অনেকটা টাইম লাগবে। আমাকে যদি বলতে হয় সোলার সেল কাকে বলে, ভ্যারেক্টর ডায়োড, ফোটো ডায়োড, জেনার ডায়োড, এই সোলার সেল নিয়ে এখন অনেক রিসার্চ হচ্ছে। তো যদি তোমাদের থাকে আমি পরে বলবো, বেশ টাইম লাগবে আর কি। আচ্ছা, নেক্সট, ইলেকট্রিক কারেন্ট ইজ ডিউ টু ড্রিফট অফ ইলেকট্রন। আচ্ছা, ড্রিফট ফ্লো কাকে বলে ইলেকট্রনের, কে বলবে বলো দেখি। ড্রিফট ফ্লো কাকে বলে? ড্রিফট আর ডিফিউশন দু ধরনের ফ্লো হয়, তার মধ্যে ড্রিফট কাকে বলে? কেউ হবে না? দেখো, যখন কোনো একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা ফোর্স এক্সপিরিয়েন্স করে ফ্রি ক্যারিয়ারগুলো, তার জন্য ডিউ টু দ্যাট ইলেকট্রিক ফিল্ড একটা স্পেসিফিক ডিরেকশানে এদের মুভমেন্ট হয়। তখন এই ধরনের মুভমেন্টকে বলা হয় কি ড্রিফট মুভমেন্ট বা ড্রিফট মোশন, আর ভেলোসিটিকে তখন বলা হয় কি ড্রিফট ভেলোসিটি। তাহলে ড্রিফট মোশন কাকে বলা হবে? যখন একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হবে এবং সেই ইলেকট্রিক ফিল্ডটা ওই ইলেকট্রনের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে, ডিউ টু দ্যাট ফোর্স ইলেকট্রন মুভস ইন এ স্পেসিফিক ডিরেকশান, একটা স্পেসিফিক ডিরেকশান ইলেকট্রনগুলো মুভ করে, তখন ওই মোশনকে আমরা বলি ড্রিফট মোশন অফ ইলেকট্রন। সিমিলারলি ডিফিউশন কাকে বলি?
যদি ইলেকট্রনের গ্রেডিয়েন্ট থাকে, মানে কি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকে, মানে এক জায়গায় ধরো ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি, এক জায়গায় ইলেকট্রনের কনসেন্ট্রেশন কম, তখন হায়ার কনসেন্ট্রেশন রিজিয়ন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যে ইলেকট্রনের মোশন হয় তাকে বলে ডিফিউশন কারেন্ট বা ডিফিউশন মুভমেন্ট অফ ইলেকট্রনস। তাহলে এক্ষেত্রে কি হয়, ড্রিফট কখন হয়? ড্রিফট মেটালের ক্ষেত্রেও হতে পারে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রেও হতে পারে। তাহলে বোথ এ অ্যান্ড বি। ব্যাস হয়ে গেল, 25টাই তোমাদের কোশ্চেন ছিল। কোথাও কোনো প্রবলেম আছে তো বলো। আমি ড্রিফটের ব্যাপারটা আরেকবার একটু বলে দেবেন? ড্রিফটের ব্যাপারটা আমি যেটা বললাম সেটা হচ্ছে, ধরো কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে, তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা মানে কি, একটা পোটেনশিয়াল বা ইলেকট্রিক ফিল্ড আমি অ্যাপ্লাই করেছি, তাহলে সেটা কি হবে, ইলেকট্রনের উপরে একটা ফোর্স দেবে, ফোর্স অ্যাপ্লাই করবে, তাহলে সেই ফোর্সের জন্য ইলেকট্রনের একটা স্পেসিফিক ডিরেকশনে মুভমেন্ট হতে পারে। তাহলে এই যে মুভমেন্টটা হচ্ছে ডিউ টু দ্যাট ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ইলেকট্রিক ফিল্ড, দিস মোশন ইজ কল্ড ড্রিফট মোশন। ঠিক আছে। আর ডিফিউশন কাকে বলবো, আমার যখন একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকবে, মানে কি কোনো জায়গায় ধরো ইলেকট্রনের কনসেন্ট্রেশন হাই, কোনো জায়গায় ইলেকট্রনের কনসেন্ট্রেশন লো, তাহলে তখন হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে ইলেকট্রনের যে মোশন হয় তখন সেটাকে বলবো আমরা ডিফিউশন, ডিফিউশন অফ ইলেকট্রনস। বোঝা গেল বিদ্যাশ্রী? কি হলো, বোঝা গেল তো? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আরে ম্যাডাম, আর কারো কোনো কোশ্চেন আছে? নেই মনে হচ্ছে নাকি? কতজন আছো দেখি? না ম্যাম নেই। অভিজিৎ, অনির্বাণ, বিদ্যাশ্রী, দীপঙ্কর, মলয়, শেখর সুমন, শ্রীকান্ত, সুশান্ত, নিশান্ত। কি কারো কিছু কোশ্চেন, কোথাও প্রবলেম কিছু আছে কি এই 25টা কোশ্চেনের মধ্যে? নো ম্যাম। ঠিক আছে, মানে ভালো লেগেছে তো, কোনো বোরিং লাগেনি তো কারো? না না না, ঠিক আছে, একদম না। ঠিক আছে, তাহলে মোটামুটি এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল। এটা পড়ো আর একটু রিভাইজ করো। আজকে এতটাই থাক তাহলে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, গুড নাইট।